প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বেঙ্গল নিউজ 24 লাইভে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ এ আরাফাত। আরাফাত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল নিউজে। ধন্যবাদ তুষার। জি, আরাফাত ভাই, আজকে আমরা মূলত দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতি, দেশের বিভিন্ন ঘটনা এবং একই সঙ্গে এই ঘটনাগুলোকে আওয়ামী লীগ বা আপনারা কিভাবে দেখছেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো আমি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাই, আপনি আওয়ামী লীগের সর্বশেষ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে বাংলাদেশ সময় গতকালকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সাধারণত সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবহার করে থাকে তাদের প্রবেশের জন্য। তো সেটিকে আপাতত বাতিল রাখা হয়েছে এবং সাংবাদিকদেরকে সচিবালয়ের নিরাপত্তার জন্য তারা বলছে যে এটা ঝুঁকিপূর্ণ। তো এই যে সাংবাদিকদেরকে নিরাপত্তার ঝুঁকি মনে করা হচ্ছে, তো এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখেন? কি মনে হয় আরাফাত ভাই, যে আসলে এইটা কি কারণে সাংবাদিকদেরকে এই সময় এসে সচিবালয় প্রবেশকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে তুষার। প্রথম কথা হচ্ছে যে যাদেরকে তারা আওয়ামী লীগ পন্থী সাংবাদিক মনে করেন তাদের তো অ্যাক্রেডিটেশন কার্ড তারা বাতিল করে দিয়েছে। তার মানে এখন যাদের কাছে অ্যাক্রেডিটেশন কার্ড আছে তাদেরকে নিশ্চয়ই তারা তাদের পক্ষের বা তাদের প্রতি তাদের আস্থাভাজন এরকমই মনে করেন। কিন্তু সেই সাংবাদিকদের উপরও তারা আস্থা রাখতে পারছে না। এটার অর্থ হচ্ছে তারা কিছু একটা লুকানোর চেষ্টা করছে। সাংবাদিকরা যদি ভিতরে যায় অনেক গোমর ফাঁস হবে। আজকে তারা সরকারে আছে, ক্ষমতায় আছে, তাদের সাথে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান, অথচ তাদের কাস্টাডিতে থাকা এই অফিসগুলি পুড়ে গেল। এবং তাদের যে দায় ছিল, যে দায়িত্ব ছিল, সেটি তারা না নিয়ে তারা একটা ষড়যন্ত্র তত্ত্ব বাজারে ছেড়েছে। যার হাতে সবকিছু, যে এটার কাস্টাডিয়ান, যে এটার গার্ডের দায়িত্ব আছে, তার থাকা অবস্থায় যদি এইভাবে আগুন লাগে তাহলে এই দায়িত্ব কার? এই দায় কার? এখানে হয় কিন্তু তারা। তারা তো বলছে আরাফাত ভাই যে এর পেছনে ষড়যন্ত্র আছে এবং বিগত আপনাদের সময়ে টানা 16 বছরে যে ধরনের অন্যায় দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিকে আড়াল করার জন্যই ষড়যন্ত্র করে এই নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। তো আওয়ামী লীগ কি এখন কোথাও আছে যে আওয়ামী লীগ নথিপত্র যে পুড়িয়ে দিয়ে আসলো? এই ধরনের বালুখিল্য কথাবার্তা বলে মানুষকে তো বোকা বানানোর কোনো মানে হয় না। সকল ক্ষমতা তো তাদের, অথরিটি তাদের, দখল তাদের, তাদের দখলে সবকিছু, অথচ জিনিসগুলো পুড়ে গেল আর দায় দিচ্ছে অন্যদের ঘাড়ে। তো আমার কথা হলো যে এগুলো হয় কি, যে যখন নিজে দায় নিতে পারে না, নিজের কোনো যোগ্যতা স্বাক্ষর রাখতে পারে না, তাদের এখানে, যেহেতু তারা এখন এই এই অফিসগুলোর দায়িত্বে আছে, কাজে সেগুলোকে রক্ষা দেওয়া, সুরক্ষা করার দায়িত্ব তাদের। আমি তো বরং, আপনি যেটি বললেন যে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, সেই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একজন প্রতিমন্ত্রী হিসেবে আমি তো মনে করি যে এটি সঠিক তদন্ত করে বের করা দরকার কারা আসলে এই কাজটি করেছে। কারণ এটি তো খুবই একটা নেক্কারজনক একটি ঘটনা। আপনি সরকারি দলিল কেন এভাবে পুড়ে যাবে? এখানে হয় তারা নিজেরাই জড়িত ছিল, অথবা তাদের এখানে এক ধরনের নেগলিজেন্সি ছিল এবং ফেইলিয়ার ছিল। এবং যেহেতু আগুন তারাও নেভাতে এখানে তো দায়িত্বে অনেক আছে, লম্বা তাদের এই সময় দায় নিতে লেগেছে। হবে। বরং আমরা তো শুনছি যে গত 4.5 মাসে তাদের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ উঠছে, নিয়োগ বাণিজ্য, এই বাণিজ্য সেই বাণিজ্য, সেগুলো পুড়িয়ে দেওয়ার জন্য তারা করেছে কিনা। এখন এই ধরনের হাওয়ার ওপর কথা তো না বলে তারাও যেটা বলছে, তদন্ত করলো না, কিছু করলো না, আগুন লাগলো, সাথে সাথে একটা স্টেটমেন্ট দিয়ে বাজারে ছেড়ে দিল। তো এই ধরনের আচরণ, এগুলো ভালো না। আমি যেটা মনে করি যে এটা উচিত হবে সত্যিকার অর্থে ইম্পার্শিয়াল একটা তদন্ত করে জাতির সামনে হাজির করা, কেন কিভাবে হয়েছে। এবং যেহেতু তারা এখন ক্ষমতায়, তারা সরকারের দায়িত্বে আছে, তাদের অধীনে অফিস, তাদের সবকিছু, কাজে দায়ী তাদের ঘাড়েই বর্তায়। এবং তারা যদি এই অভিযোগ করে যে আমাদের কেউ ষড়যন্ত্র করেছে, সেটাও প্রমাণ করার দায়িত্ব তাদের। যতক্ষণ না করতে পারছে তার আগ পর্যন্ত তাদেরকে কিন্তু এই দায় নিতে হবে। যেমন কথা হলো, এই যে এই ধরনের পাল্টাপাল্টি করার প্রয়োজন নেই। তারা তারা ক্ষমতায় আছে, তাদের হাতে সবকিছু, তারা এটা প্রমাণ করে দিক তদন্ত করে। কিন্তু বলছে যে আওয়ামী লীগ আমলের আমলারাই এখনো সচিবালয়ে নেতৃত্বে আছে, তারাই আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে এগুলো ঘটিয়েছে কিনা। আর তাহলে তারা ক্ষমতা ছেড়ে দেখ, তারা যদি দেশ চালাতে না পারে। এসব এসব কথা বলতে লাভ নাই। আওয়ামী লীগের আমলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের কত অভিযোগ, অথচ এই আমলেও তো শেয়ার মার্কেটে ধস দেখলাম আমরা, হাজার হাজার কোটি টাকা চলে গেল। এই আমলে তো আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরো বেড়ে যাচ্ছে।
তো এখনো চাঁদাবাজি সিন্ডিকেট আছে, তারা যেটা বলতো যে চাঁদাবাজি সিন্ডিকেট, এটা আটকাতে পারছে না। এই আমলে এখনো বিভিন্ন প্রকল্পের ব্যয় তারা বৃদ্ধি করে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বৃদ্ধি করছে। তো যেগুলো নিয়ে আওয়ামী লীগ আমলে আমাদেরকে তারা দোষ দিত, তার সবকিছু তো হচ্ছে এবং করে যাচ্ছে, এবং আরো 10 গুণ বেশি করে হচ্ছে। তারা বলতো যে আইনের শাসন বলে কিছু ছিল না, এখন আছে। এই ডিএমপি কমিশনারই তো বলছে যে বিভিন্ন জনের নামে মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজি চলছে, এটাকে আইনের শাসন বলে? তারা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতো, এখন গণমাধ্যমে ঢুকে মাস্তানি করে আহ চাকরিচ্যুত করছে সাংবাদিকদের, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে, এখন যাদের অ্যাক্রেডিটেশন কার্ড আছে তাদেরকেও প্রবেশ নিষিদ্ধ করছে কিন্তু সেক্রেটারিয়েটে বলা বসে। তো হয় যে তো এই আওয়ামী লীগের আমলে কোনো কোনো মাধ্যম কোনো কথা বলতে পারেনি, নিউজ করতে পারেনি, আপনারা গণমাধ্যমে ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। এখন করতে পারছে? এখন করতে পারছে? আওয়ামী লীগের আমলে তো সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা হয়েছে গণমাধ্যমে, এটা তো আপনারাই দেখেছেন। এবং কিছু কিছু টক শো ছিল, কিছু কিছু টেলিভিশন ছিল, তো সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধেই কথা বলতো। কিন্তু এখন আমি একজন ফর্মার মিনিস্টার হিসেবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে আমি একটা স্টেটমেন্ট দিলে সেই স্টেটমেন্ট আজকে ছাপায় না। আমি যখন কথা বলি বলে তাদের উপর নিষেধাজ্ঞা আছে, ছাপাতে তারা ভয় পায়। কখন কোন পত্রিকার সামনে যে গরু জবাই দিবে, আওয়ামী লীগের আমলে এগুলো হয়েছিল? তো এখন কথা হচ্ছে যে আমরা ধরেন স্টেটমেন্ট বাদ দেন ছাপানো, আমাদের একটা বক্তব্য নেওয়া ছাপা আপনার প্রকাশ করা তো দূরের কথা, আমরা ছোট একটা যদি প্রতিবাদ মিছিল করি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা অবনতি এগুলো নিয়ে, আমরা একটা ব্যানার ছাপাতে পারি না। যারা ব্যানার প্রিন্ট করে সেখানেও বলে দেয়া আছে যে কোনো ধরনের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের কোনো ব্যানার ছাপানো যাবে না। আপনি ব্যানারে শুধু একটা স্লোগান লিখবেন, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, জয় বাংলা। এই স্লোগানটা মুক্তিযুদ্ধের স্লোগান, এটা লিখে আপনি ছাপাতে যান, পরীক্ষা করে দেখুন ঢাকা শহরে কোনো ব্যানার যারা ছাপায় প্রিন্ট করে কেউ করবে না। তো আজকে এই ধরনের অঘোষিত না, ঘোষণা দিয়েই তারা এইসব নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। মানে ফ্যাসিজমের এবং স্বৈরাচারের চূড়ান্ত জায়গায় তারা চলে গেছে। যে বিষয় নিয়ে এইসব, এই যে হিউম্যান রাইটস ডিফেন্ডাররা আজকে তো প্রফেসর ইউনূসের ক্যাবিনেটে আছে, যার হিউম্যান রাইটস নিয়ে কত তাদের কথাবার্তা কান্নাকাটি, আজকে যে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কোনো বিচার ছাড়া অন্যায়ভাবে শিক্ষক, আপনার সাংস্কৃতিক কর্মী, লেখক, রাজনীতিবিদ সবাইকে, শাহরিয়ার কবিরকে ধরে রেখে দিয়েছে, এবং আমি খবর পেয়েছি যে তাকে নাকি ফ্লোরের মধ্যে শুয়ে থাকতে হয়। ফর্মার জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে যেন তারা ওখানে ঠান্ডায় নিউমোনিয়া হয়ে মারা যায়। আপনাদের আমলেও তো বলা হয় যে আয়না ঘর করা হয়েছিল, সেখানে অনেককে বন্দি করে মানবেতর জীবনযাপন করতে হয়েছে তাদের। তো সেই আয়না ঘরের তারা ইনভেস্টিগেট করে বের করুক, বিএনপির কোন নেতাটা আয়না ঘর থেকে বের হয়ে এসছে একটু দেখান। আপনি একটু দেখান কোন লেখক, সাহিত্যিক, কবি, প্রফেসর মোহাম্মদ জাফর ইকবালের মতন একজন মানুষ, বা আওয়ামী লীগের বড় বড় নেতারা যারা এরকম, বিএনপির কোন নেতাটা আয়নাঘর থেকে বের হয়েছে? এবং সেই আয়নাঘরের বা এই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এর যে আপনার কমিশন করলো, সেই কমিশনের হেড এমন একটা লোককে বানাতে হলো যে হচ্ছে একজন জঙ্গির মামা শ্বশুর, এবং তারা যোগ সাজস করে এখন আর্মিতে যারা একবারে সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন সময় দেশের জন্য সার্ভ করেছে তাদেরকে এখন ইমপ্লিকেট করার চেষ্টা করছে। তো এরকম একটা কমিশনের চেয়ারম্যান বানাতে হলো কেন, যদি সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে তারা এই তদন্তগুলি করতে চাইতো, তাই না? তা আমার কথা হচ্ছে যে আমাদের সময় অনেক কিছু হয়েছে যেগুলো তারা বলে, তো তারা তো বলেই তো আমরা তো খারাপ ছিলাম, তো তারা আবার ভালো না কেন? এটার উত্তরটা দেন, তারা আরো 10 গুণ খারাপ কেন?